আমাকে অনেকেই কমেন্ট করে যে কাজের বেটি, অন্যের বাসায় থালা বাসন মাজি, অন্যের বাসায় কাজ করি, বাংলাদেশ থেকে বা বিদেশ আসছি কাজ করার জন্য। আমার কোনো যোগ্যতা নাই, আমি থালা বাসন মাজাই আমার যোগ্যতা। তাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো থালা বাসন কিভাবে মাজতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সবাইকে ভিডিও মান ব্লগার চ্যানেলে স্বাগতম। আমি মিম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে কিভাবে থালা বাসন মাজতে হয় সেটাই আজকে শিখাবো। আর ব্লগের শুরুতে আজকে ফয়সালকে দিয়ে শুরু করলাম। অনেকেই তো ফয়সালের জন্য পাগল হয়ে গেছেন, ফয়সালকে কেন দেখাই না কেন দেখাই না। কেননা ফয়সাল ম্যাডামরা সবাই স্কুল এখনো খুলে নাই বাসায়, আর ফয়সাল বেশিরভাগ ওদের ম্যাডামের কাছেই থাকে, ওর বোনদের কাছে থাকে। এর জন্য রান্নাঘরে বেশি একটা দুপুরবেলা থাকে না, এই জন্য ওর শেয়ার করা হয় না। তো আজকে বিকালবেলা আমি মনে হয় ব্লগটা শুরু করছি বিকালবেলা, হ্যাঁ। তো এইখানে ফয়সাল বিকালবেলা বসা ছিল, তো ভাবলাম যে আজকে ব্লগটা ফয়সালকে দিয়ে শুরু করি। আর ফয়সাল তো অনেক হ্যাপি, বসে বসে দেখেন কলম দিয়ে খেলতেছে, হাত পাও লড়াইতেছে, আর বারবার ক্যামেরার দিকে তাকাইতেছিল। ও কিন্তু বুঝে যে আমি ক্যামেরা অন করছি, ও কিন্তু এগুলা বুঝে। দেখেন কি রকম করতেছিল মাশাআল্লাহ। ওর কাণ্ড দেখে মানে আমারই হাসি চলে আসছে, ও কিরকম করতেছিল। তো যাই হোক, ওরে দুইটা মালটা দিছি, ওই মালটা নিয়ে বসে আছে। হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে সকালবেলা। কারণ সকালবেলা ফয়সাল দুইটা করে মালটা খায়, বিকালবেলা ওরে মালটা দেওয়া হয় না, সকালবেলায় ও মালটা খায়। ফয়সাল অনেক বেশি খাবার খেতে পছন্দ করে, তো ওরে খাবার দিয়ে যদি বসায় রাখি এক ঘরে, বসায় দরজা আটকে দিয়ে রাখলেও কিন্তু ওখানে বসে থাকবে। তো খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। সকালবেলা দুইটা মালটা দিছি, এখনো আমি দুপুরে রান্না বান্না করতে আসছি, ও এখনো মালটা দুইটা ওর হাতে নিয়ে ঘুরতেছে, এখনো মালটা দুইটা খায় নাই। তো এখন হয়তো বা ছুলবে, ছুলে খাওয়া শুরু করবে। ফয়সাল এখন আমার সাথে বেশিরভাগ থাকে না, ওই ম্যাডামের সাথেই থাকে, ওরা তো বাসায়, এর জন্য ওর বোনদের সাথেই থাকে। আর আজকে ফয়সাল রান্না বান্না করার সময় ও আমার কাছে আসবে দেখে চিল্লাচিল্লি করতেছিল, পরে ম্যাডাম দরজা খুইলা রান্নাঘরে ওরে পাঠাই দিছে। এখানে ফয়সাল কিন্তু চিল্লাচিল্লি করতেছিল, হাত পা লাড়াচ্ছিল, তখন অনেক অনেক শব্দ করতেছিল, কিন্তু আমি এগুলা দেই নাই। কেননা ওই যে রান্নাঘরে এসি চলতেছিল, আর ও দেখেন এসির নিচে বসে আছে, এসির বাতাসটা ওর শরীরে পুরাটা লাগে। তো যাই হোক, ফয়সালের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিক থাকে আর ভালো থাকে। আর আজকে ফয়সাল কি করছে হচ্ছে, মানে ম্যাডামের চাবি রাইখা বাহিরে গেছিল, ওই যে রুমে চিপস খাবার টাবার থাকে ওই রুম খুলে ইচ্ছা মতো খাইছে। তো ম্যাডামে তো আইসা দেই খাই ইচ্ছা মতো ওর সাথে চিল্লাচিল্লি করছে, এত খাবার খাইছে। পরে আমি তো দেখা দরজা তালা মেরে রাখছিলাম, নাহলে আরও বেশি খাইতো। ফয়সাল খেজুর খাইতে অনেক বেশি পছন্দ করে, তো খেজুর এক মুঠ নিয়ে খাইছিল। তো আমি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতে দেয় নাই। আমার কফিলে ঘুমাচ্ছিল, ওই রুমে গিয়ে দরজা আটকায় দিছে, পরে আর ওর হাত থেকে আমি নিতে পারি নাই। কেননা ওই রুমে আমার ঢুকতে পারি নাই, যেহেতু ওই রুমে ঘুমাচ্ছিল আমার কফিল। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো থালা বাসন কিভাবে ধুইতে হয়। আর থালা বাসন ধুইতে গেলেও কিন্তু হচ্ছে যে শরীরে জোর লাগে, শরীরে শক্তি প্রয়োজন। তো সর্বপ্রথম আমি একটু পানি খেয়ে নেই। আপনারাও কিন্তু থালা বাসন ধোয়ার আগে এরকম করে পানি খেয়ে নেবেন, পানি খেলে একটু হচ্ছে শরীরটা ভালো লাগবে, আর শক্তি, মানে শক্তি হচ্ছে ভালো পাবেন থালা বাসন ধোয়ার জন্য। আর যেহেতু রান্নাঘর অনেকক্ষণ ধরে আসছি, তো আমার পানিটা খাওয়া অনেক জরুরি ছিল। যাই হোক, সর্বপ্রথম আমি পানি খেয়ে নিছি। আর অবশ্যই আপনারা কিন্তু এইভাবে ওড়নাটা মাজায় বেঁধে নেবেন। আমি যদিও মাজায় ভাবে ওড়না বাঁধি নাই, তো এরকমভাবে মাজায় ওড়নাটা বেঁধে নেবেন। কিছু মানুষকে দেখি মাজায় ওড়না বেঁধে ব্লগ করে, তো তারা কি যখন মাজায় ওড়নাটা বাঁধে ক্যামেরাটা অন করে, তারা কি নিজেরা নিজেদেরকে দেখে না? আমি বুঝি না ভাই, কিভাবে এইভাবে ক্যামেরার সামনে আসে। তো আজকে আমিও ভাবলাম যে আজকে মাজায় ওড়না বাঁধে আজকে থালা বাসন ধুবো, কিন্তু যাই হোক, মাজায় আমি ওড়না বাঁধতে চাইছিলাম, পরে আমার কাছে কেমন জানি লাগলো, ভালো লাগলো না। পরে আমি আবার ওড়নাটা আর কি এদিক দিয়ে পেঁচায় দিছি, মাজায় যদিও আমি বাঁধি নাই। তো যে কোনো জিনিস পড়লে আগে নিজেকে নিজে আয়নায় দেখা উচিত যে আমাকে কেমন লাগতেছে, তারপরে কিন্তু হচ্ছে অন্যকে দেখানো উচিত। তো অনেককেই দেখেছি যে মাজায় ওড়নায় বেঁধে কাজ করা শুরু করছে, তাকে আর মানে নিজের দিকে আগে দেখা উচিত ছিল যে আসলে আমাকে কেমন দেখা যাচ্ছে, তারপরে ক্যামেরার সামনে আসা উচিত ছিল। আমরা সাধারণত যখন ঘরে কাজকর্ম করি তখন কিন্তু আমরা আহ, নিজের মতো করে কাজ করি, কিন্তু ক্যামেরার সামনে আসলে একটু নিজেকে ওইভাবে করে আসতে হয়। যাই হোক, আমি অনেক ডলে ডলে হচ্ছে থাল বাসনগুলো ধুইলাম। আর সাবান কিন্তু পরিমাণে বেশি নিতে হবে, নাহলে তেল কাজটা থাকলে আবার কি হচ্ছে থালা বাসন কিন্তু ধোয়া হবে না, নোংরাই থেকে যাবে। তারপরে এই তো আমার থালা বাসন অনেক ঘষা মাজা করার পরে এখন আমি ধুয়ে নিচ্ছি। আর ঘষা মাজা করে আমার আবারও পানি পিপাসা লেগে গেছিলো, আমি আবারও পানি খেয়ে নিছি, এখন আমি ধুয়ে নিচ্ছি এক এক করে।
থালা বাসন মাজতে গেলেও কিন্তু হচ্ছে কি বলে যোগ্যতা লাগে কেন জানেন, সবাই কিন্তু থালা বাসন মাজতে পারে না, সবার হাতে থালা বাসন কিন্তু মাজা পরিষ্কারও হয় না। অনেকে আছে যে থালা বাসন মাজার পরেও ধোয়ার পরেও দেখা যাচ্ছে তেল কাশটা একটা গন্ধ আসে আর পরিষ্কার হয় না। তো সব কাজেই কিন্তু মানুষের হচ্ছে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া কোনো কাজ আমার মনে হয় হয় না। আর আমি দেশ ছেড়ে বিদেশ আসছি, হয়তো বা আমার দেশে কিছু করার যোগ্যতা ছিল না, আর আমাদের দেশে অনেক পড়াশোনা করেও ভালো চাকরি পায় না তারা, তারাই ঘুরতেছে চাকরির জন্য, চাকরি পায় না। আর আমরা তো পড়াশোনা করি নাই, তাহলে আমাদের জন্য কি চাকরি আছে বলেন? তো যাই হোক, অনেকে এই ধরনের কমেন্ট করেন, এগুলা আসলে আপনাদের না নিম্নতম হচ্ছে একটু বুদ্ধিজ্ঞান থাকা উচিত যে একজন মানুষকে কিভাবে এরকম কমেন্ট করি। যাদের নিজের যোগ্যতা আছে তারা কখনো অন্যের যোগ্যতা নিয়ে কথা বলে না, যাদের নিজের কোনো যোগ্যতা নাই তারাই কি করে অন্যের ভালো দেখলে, অন্যের কিছু দেখলে তারাই জ্বলে পুড়ে মরে এবং কি ওই যোগ্যতা নিয়ে কথা বলে। তো যাই হোক, আমার সব থালা বাসন ধোয়া শেষ, এখন হাতটাও ধুয়ে নিছি, দেখেন পানি দিয়ে ধরতে ধরতে, পানি দিয়ে কাজ করতে করতে মনে করেন হাতগুলো একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, এক সময় ঠিক হয়ে যাবে। বাংলাদেশে গিয়ে যদি 2-3 দিন বসে থাকি তাহলে হাত কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। তো এইখানে আমি আজকে বেগুন ভর্তা বানাবো, তো ওইখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, আর আমার খুব ইচ্ছে করতেছিল ঝাল ঝাল কিছু খেতে। তো আমি অনেকগুলো শুকনো মরিচ, পেঁয়াজ আর বেগুন আমি এখানে চাক চাক করে কেটে মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিছি। বেগুন তেলে ভাইজা ভর্তা বানাইলে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পুইরা বানাইলেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমি পুড়ে বানাই নাই। আমি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম যাতে করে আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়, এর জন্য আমি চাকচাক করে কেটে তেলে ভাইজা নিয়েছি। আর এইখানে আমি ভর্তাগুলো একদম সুন্দর মতো ওই যে হাতে একটা ওয়ান টাইমের গ্লাভস পরে আমি বানাচ্ছি, কেননা আমি খালি হাতে মরিচ ধরতে পারি না, আমার হাত জ্বলে। এতদিন ধরে কাজ করতেছি তারপরেও আমার হচ্ছে আমি মরিচের কোনো কিছু ধরতে পারি না, আমার হাতের চামড়া অনেক পাতলা, আমার হাত জ্বালা পোড়া করে, এই জন্য আমি সবসময় এরকম ওয়ান টাইমের গ্লাভস দিয়ে আমি এরকম কাজগুলা, মরিচের কাজগুলো এরকম করে করি, তারপর গ্লাভস ফালাই দেই। তো ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, আর ভর্তা বানাইয়া ভাত আমিও একটু হচ্ছে খুব ভালো মতো ভাত খেতে পারছি। মাঝে মাঝে এরকম বাংলাদেশি খাবার অনেক খেতে ইচ্ছে করে, কিন্তু দেখা যাচ্ছে যে আলস্বামীর জন্য খাওয়া হয় না, আর আমি নিজের জন্য খুবই কম কিছু রান্না বান্না করি, নিজের জন্য ওরকম কিছু করি না। তো আজকে মনে হচ্ছিল যে একটু ঝাল ঝাল ভর্তা খাই, তো এর জন্য আমি ঝাল ঝাল ভর্তা বানাইলাম। আর আমি এখন খাবারে একটুও ঝাল দেওয়া যায় না, আমার ম্যাডামের যে মুখে হয়েছে একটা, ওইটা হচ্ছে আহ, সুতা ইয়া কি সুতা দিয়ে বাইন্ধা দিছে না কি দিয়ে যেন বাইন্ধা দিছে হসপিটাল থেকে। তো ম্যাডাম ঝাল কিছু খাইতে পারে না। ম্যাডামের মুখের অবস্থা খুবই ভয়াবহ, আমি গতকাল দেখে তো আমি অবাক হয়ে গেছি, এতদিন আমি ভালো মতো দেখি নাই। তো এখানে আমি সকালবেলা নাস্তা করে বসেছিলাম, তো আমার ম্যাডামের মেয়ে এসে আমাকে একটা জুসের বোতল দিয়ে গেল ডেকে, তো এই যে জুসটা আমি এখন খেয়ে নিব। আমার ম্যাডামরা যাই কিছু আনুক না কেন সর্বপ্রথম আমাকে দিবে, তারপরে ওরা ওরা খাবে। তো আগে আমারটা আমাকে দিয়ে গেল ডেকে, তারপরে ওদেরটা ওরা খাবে। আর এইখানে দেখেন আমরা হচ্ছে ঘুরতে আসছিলাম এখানে সমুদ্রের পাড়ে, এই জায়গাটা অনেক সুন্দর ঘোরার মতো, কিন্তু আমরা এই জায়গাটায় নামি নাই, কেননা ফয়সাল ছিল, তারপরে ম্যাডামের পিচ্ছি ছেলেও আবার একটু মানে কান্নাকাটি করতেছিল গাড়িতে বসে থেকে, এর জন্য আমরা নামি নাই। তো এখানে দেখেন অনেকেই ফ্যামিলি নিয়ে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে এখানে আসছে, এসে এখানে অনেকেই হচ্ছে কাবাব বানায় খাচ্ছে, তারপর রান্না বান্না করতেছে, আবার বাচ্চারা ওইখানে সাগরে গোসল করতেছিল। বিকেলবেলা এই জায়গাটাতে অনেক মানুষ এসে পিকনিক করে, খাওয়া দাওয়া করে, একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে বসে থাকে। আমাদের বাংলাদেশে যদি এরকম সুন্দর সুন্দর জায়গা থাকতো আশেপাশে, তাহলে কিন্তু আমরা ওরকম গিয়ে গিয়ে হয়তো বা বসে থাকতাম। আর এই সব জায়গা খুবই নিরাপদ, এবং বিদেশে তো মনে করেন সারা রাত বসে থাকলেও এখানে একজন মানুষ এসেও জিজ্ঞাসা করবে না। তো আমাদের দেশ কিন্তু আর এরকম না, আমাদের দেশে একটু রাতের বেলা বের হইলে ভয় লাগে, এরকম নিরিবিলি পরিবেশে যেতেও আমাদের ভয় লাগে, কিন্তু এই সব দেশে এরকম না, এই সব দেশে কড়া নিরাপত্তা। আমরা যখন এখানে ঢুকতেছিলাম তখন দেখলাম পুলিশের গাড়ি এই জায়গায় 2টা ঢুকছে, আর আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখি আবারও 2টা পুলিশের গাড়ি এখান দিয়ে আসতেছে। তো এইখানে একটু পরপরই পুলিশের গাড়ি ভিজিট করে পুলিশ, কিন্তু মানে প্রতিটা এরিয়াতে সারা দিন অলিতে গলিতে ভিজিট করে যে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোথাও কোনো খারাপ কিছু হচ্ছে কিনা, এগুলো কিন্তু পুলিশে হচ্ছে পুরা এরিয়াতে ঘুরে ঘুরে দেখে।
ওমান একটা ছোট্ট দেশ এবং জনসংখ্যা খুব কম, কিন্তু আইন কানুন অনেক ভালো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক শান্তিপূর্ণ একটা দেশ ওমান। আর ওমানের কোনো খারাপ রেকর্ড কোথাও আপনারা নিউজে দেখতে পাবেন না। আর ওমানের কোনো হচ্ছে খারাপ কিছু দেখা নাইও। যেহেতু যেহেতু আমি এখানে 10 বছর ধরে আছি, আমি দেখি এখানকার হচ্ছে সব কিছু। আর এখানে অনেক ভালো শান্তিপূর্ণ একটা দেশ মোট কথা বলতে গেলে। তো আমরা যখন যাচ্ছিলাম এখানে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাবে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। প্রাকৃতিক যে ভিউগুলো এগুলো বাহিরে বের হইলে মাঝে মাঝে খুবই ভালো লাগে, আর মনে হয় ক্যাপচার করে রাখি। তারপরে এখানে আমরা একটা পার্কে আসছিলাম, এই পার্কে আমার ম্যাডাম আমাদেরকে নামাই দিয়েছে বাচ্চা নিয়ে একটু হাঁটার জন্য, ম্যাডামের ছোট বাচ্চা নিয়ে। এর আগে যখন আসছিলাম ওরে কোলে নিয়ে হাঁটতেছিলাম, পরে আমি আবার বাসায় গিয়ে বলছিলাম যে একটা ফারেসকে একটা গাড়ি কিনা দিলে, ট্রলি গাড়ি, তো ও বসে থাকবে, আমরা ওর গাড়ি নিয়ে হাঁটবো আর ঘুরবো। পরে আমার ম্যাডাম আমার কথা শুনে পরে ওরা একটা গাড়ি আইনা দিছে, তো গাড়ি নিয়ে আমরা আসছিলাম, ট্রলি গাড়ি ওরা বসাই দিছিলাম। আর এখানে আমি একটু আমার ম্যাডামের মেজো মেয়েকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো আমাকে ভিডিও করতে করে দিছিল। যাই হোক, আমি আবার একটু স্লো মোশন দিয়ে দিছি, মাশাল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল, দুই পাশে এরকম গাছ দেওয়া, তো আমি এই জন্য ভাবলাম যে এখানে একটা ভিডিও করলে অনেক সুন্দর হবে। তো ওরে দিয়ে আমি হচ্ছে ক্যামেরা ধরাইছিলাম, আর ও অনেক সুন্দরভাবে আমার পিছন পিছনে এসে এসে করতেছিল। তারপরে আমার ম্যাডামের মেয়ে আর বাচ্চারা ওরাও পিছনে ছিল। আমি আমার ম্যাডামের বাচ্চাকে আমি ওর বড় বোনের কাছে দিছি যে ও একটু গাড়িটা নিয়ে হাঁটুক আর আমি একটু ভিডিও করি। তো আলহামদুলিল্লাহ আমি বাহিরে গেলেও আমাকে ভিডিও করার ওরা অনেক সুযোগ দেয়, কিছু বলে না কখনো যে আমি কেন মোবাইল নিয়ে আসতেছি, আমি কেন ভিডিও করতেছি। ভিডিও করার জন্যই মূলত ওরা আমাকে সাথে করে নিয়ে আসে। তারপরে এই তো হচ্ছে আমি ঘুরতে ঘুরতে অনেক বেশি গরম লেগে গেছিলো, আর আমার ম্যাডামের মেয়ের আগে আগে হাঁটতেছে, আমি পিছনে পিছনে করতেছিলাম আমার মতো করে, আমি ঘুরতেছিলাম ওদের মতো করে, ওরা ঘুরতেছিল। আর এই তো ওরা মানে ম্যাডাম একটা কম্বল দিয়ে দিছে, ওই গাড়ির টলি গাড়ির দুই পাশে একটু ফাঁকা ছিল যাতে ওই ফাঁকাটা আটকায় রাখে আর ফারেজ যাতে না পড়ে যায়। তো এই জন্য ওরা আবার ওইটা ঠিক করতেছিল। 3 বোনে মিলে ভাইকে টেক কেয়ার করতেছিল মাশাল্লাহ। ওরা বাসায়ও ওর ভাইকে অনেক বেশি টেক কেয়ার করে, আর বড় ম্যাডামের বড় মেয়েটা অনেক বেশি এই টেক কেয়ার করে ওর ভাইকে। তো এই দেশের বাচ্চাগুলা ভাই বোনের মাঝে অনেক মিল থাকে মাশাল্লাহ, মাশাল্লাহ অনেক মিল থাকে ওদের ভাই বোনের মাঝে। এই যে আমার ম্যাডামের ছেলে মাশাল্লাহ ফারেজ কি সুন্দর করে বসে আছে, ওরে দেখলে কি মনে হয় আপনাদের, কি কোলে নিতে ইচ্ছা করতেছে বলবেন তো? মাশাল্লাহ আমার তো ওরে দেখলে কোলে নিতে মনে চায়। তো আমার অনেক মানে দেখি না সব সময় মায়া লাগে অনেক। তো যাই হোক, ওরা এই যে আমার ম্যাডামের ছোট মেয়ে লাফাইতেছিল নফ, তারপরে আমাকে নফ একটা ফুল এনে দিছে আমার হাতে। নফ আবার আমাকে অনেক বেশি পছন্দ করে, আমি আবার ওরে অনেক বেশি আদর করি, তো ও আবার অনেক বেশি পছন্দ করে আমাকে। তো ও একটা ফুল এনে আমাকে দিল, পরে আমি এবার ফুলটা নিয়ে এরকম করে করতেছিলাম, মানে ও মূলত ফুলটা এনে দিছে, বলতেছে যে ফুলটা ভিডিও করার জন্য, শেয়ার করার জন্য আপনাদের সাথে। পরে আমি আবার একটু আপনাদের সাথে ফুলটা শেয়ার করলাম। তারপরে আমার ম্যাডামের এই যে বড় মেয়ে ওর ভাইকে নিয়ে এদিক দিয়ে হাঁটতেছিল, পরে আমি ওরে বললাম যে আমাকে আমাকে দে আমি ঘুরি, তো বলতেছে না না আমি ঘুরি। পরে ওর ভাইকে নিয়ে ওই ঘুরতেছিল, আর আমার মতো আমি করতেছিলাম। আর ফুলটা কানের করে কানের মানে চিপায় দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই হিজাবের জন্য দিতে পারি নাই। আর ক্যামেরা সামনে থেকে ধরে আমাকে একদম এরকম মুটকি মুটকি লাগতেছে, আমার ফেসটা বোটকা বোটকা লাগতেছে। যাই হোক, ক্যামেরা তো সামনে থেকে ধরলে আমাকে এরকম মোটা মোটা লাগে, কে লাগে আমি বুঝি না, আর হিজাব পরলে আমাকে অনেক বেশি মোটা মোটা লাগে মনে হয়। তো এরকম। যাই হোক, এখানে আমি কি কি বলতেছিলাম আপনাদের সাথে আমি নিজেও মানে ভুলে গেছি, এখন আমি ভয়েসটা আবার আবার রেকর্ডিং করতেছি। তো কি কি তখন বলতেছিলাম ভুলে গেছি। আর ম্যাডাম বসে আছে গাড়ির ভিতরে ফয়সালকে নিয়ে, ম্যাডাম বাহিরে নামবে না, কারণ আমার ম্যাডাম মাস্ক পরে বাসার থেকে বের হয়েছে। ম্যাডামের মুখের বললাম না অনেক ভয়াবহ অবস্থা, খুবই বাজে অবস্থা, ওইটা ওইভাবে সে বাহিরে বের হইতে পারে না, মাস্ক পরে বের হয়, এই জন্য ম্যাডামে আবার ফয়সাল আছে, ফয়সালকে নিয়ে এই জায়গায় আসবে না। তো আজকে এই হচ্ছে ইটা দেখে অনেকে জিজ্ঞাসা করতে পারে না এই পার্কটার নাম কি। এটা হচ্ছে মুনতাজা পার্ক, মুনতাজে এই পার্কটার নাম হচ্ছে মুনতাজা পার্ক। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।